কত কাছে আসতে হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আজ কোন টেক্সটটা পড়াবেন? প্রোজ ফল। টেড হিউজের আরেকটা যে টেক্সট আছে না, আগের দিন যে হক রোস্টিং শেষ করলাম আমরা, আরেকটা যে টেক্সট আছে ওখানেই সেইটা পড়াবো। প্রোজ ফল। একটু ওয়েট করে নি। হ্যাঁ ঠিক আছে। হুম। স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হুম। সায়ক বোধ ক্লাস করতে পারবে না, সকালে মেসেজ করেছিল। হ্যাঁ, ও আমাকে জানিয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি, না হলে দিকে সমস্যা। হুম। আচ্ছা, আমরা হক রোস্টিং যেহেতু পড়েছি, so we know about Ted Hughes, right? So Ted Hughes, we all know that Ted Hughes is a modern poet, and he was born in 1930, and hawk roasting was one of the poem of his collection called Lupercal, and today we will read or study whatever you may use. So prose fall, right? Prose fall is a poem. Prose fall 1970-তে এটা পাবলিশ হয়েছিল। ওকে, মানে মোটামুটি হক রোস্টিং যখন পাবলিশ হয়েছিল তার আরও 10 বছর পর, and it has certain I would say characteristics. আচ্ছা, 1970-তে যে পোয়েমটার কথা বলছি আমি, দ্যাট ইজ প্রোজ ফল. Prose Fall belongs to his famous poetry collection. কালেকশনটার নাম হচ্ছে ক্রো, এক সেকেন্ড, এই এক সমস্যা। দাঁড়া এক সেকেন্ড, একটু ওয়েট কর, আমি এখান থেকে বেরিয়ে গেলাম কি করে আমি বুঝতে পারছি। ওকে, নাও। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
কালেকশনটার একটা ডেফিনিট নাম আছে, নামটা হচ্ছে সমস্যা হ্যাঁ so the name of the collection is Crow from the life and song দাঁড়া এই অ্যাডমিট করানো নিয়ে একটা প্রবলেম আছে ওকে লাইফ অ্যান্ড সং কোথায় গেল হ্যাঁ songs of the Crow. So this is the name of the collection, okay, Life and Songs of the Crow. Okay, Crow from the Life and Songs of the Crow. So this is a very, I'd say, a very significant collection written by Ted Hughes. টেড হুগসের যত কালেকশনস আছে এটা ভীষণই সিগনিফিক্যান্ট, কারণ উনি নিজেই যেটা বলছেন যে ক্রো ইজ আ সিম্বল টু হিম, আ ভেরি I'd say very significant role I mean Crow has in the poetic imagination of Ted Hughes. And the use of Crow as a major base of symbolism in Crow it actually is a landmark in British poetry in the post Second World War period. Okay, so symbolism actually the use of Crow here as a major base of symbolism. Yes, a Crow is a major symbol here. Okay, and it mainly actually emanates from Crow as a symbol and character in folklore and myths. Ted Hughes has a certain, has a great enthusiasm, great interest in folklore, myth, and all these kind of things. Because he actually believes that it actually myths, folklore, popular tales, these are responsible for the formation of popular culture in contemporary world. সো এখানেও কিন্তু আমরা যদি ক্রো অ্যাজ আ সিম্বলের কথা ভাবি, আচ্ছা একটা কথা সেটা হচ্ছে যে ক্রো কি ধরনের সিম্বল, যদি আমরা ক্রো অ্যাজ আ সিম্বল ভাবি তোদের কি মনে হয় কি ধরনের সিম্বল হিসেবে দেখতে পারি আমরা ক্রোকে? ডেথ, হ্যাঁ, ইল ওমেন এটার সঙ্গে আমরা অ্যাটাচ করি বিকজ অফ ইটস ব্ল্যাক কালার, তাই তো? সামথিং ভেরি আইড সে সামথিং কোয়াইট ব্যাড, ঠিক আছে, ইল ওমেন হিসেবে আমরা দেখি, ব্যাড ওমেন, তাই তো? একটা ব্যাড কিছু একটা খারাপ ঘটতে চলেছে, known as mainly a symbol of darkness and a bird of ill omen. সো ক্রোকে কিন্তু এইভাবেই দেখা হয়, যদিও ক্রো হ্যাজ আ সার্টেন কাইন্ড অফ ইউজফুলনেস ইন সোসাইটি, তাই না? অনেক অনেক নোংরা খায় ক্রোকে ঝাড়ুদার পাখি বলে, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। বাট
in popular culture and in our imagination, crow is associated with blackness, darkness, and something very ill-natured fate. Okay, এইটার সঙ্গে আমরা কিন্তু ক্রোকে অ্যাসোসিয়েট করে থাকি। Actually, crow is not a stranger in popular mind of England. যদি আমরা টেড হিউজের আগেও ভেবে থাকি, crow has been a symbol for quite a long period. আচ্ছা, কেউ একটা বলছে জয়েন করতে পারছে না, কে? রাখি। ওকে, নাম রাখি জানো তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখছে। আচ্ছা, ওকে, তো সো ক্রোর একটা তাহলে মেজর যে সিম্বলিক বলতে পারিস একটা সিগনিফিকেন্স আছে, সেইটা কিন্তু টেড হিউজের আগে থেকেই আছে। যদি আমরা ওয়েস্টার্ন আর ইস্টার্ন দু ধরনের কালচারের কথাই ভাবি, the symbolic meaning of this bird are broadly similar. এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। both in ওয়েস্টার্নের কথা আগে লিখি, কারণ টেড হিউজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ওয়েস্টার্ন কালচার অ্যান্ড ইস্টার্ন বলতে আমাদের যে কালচারের কথা হয় এদিকে, মানে ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বোথ ইন ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কালচার্স I would say that the symbolic meaning of crow is broadly similar. That means in Eastern culture, in Eastern culture too, crow is associated with blackness, darkness, illness of fate, and in Western culture also we find the same kind of association with crow, and actually, so the টেড হিউজ is primarily, if we think of the collection that is called Crow, যেখান থেকে আমরা ক্রোজ ফল কবিতাটা পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাবো টেড হিউজ is primarily using it to unsettle the positives of beauty or sensuous richness. ওকে, মানে আনসেটল করে দেওয়ার জন্য, যেটা আমাদের যে কনসেপ্ট of beauty and sensuous richness, especially the established aesthetic conditioning of readers in late 20th century, মানে হোয়াইটকে সবসময় অ্যাসোসিয়েট করা হয় something good, and black is always associated with something ill, something very negative. এই ধরনের যে অ্যাসোসিয়েশনগুলো, সেইটাকে মাথায় রেখে টেড হিউজ নিজেও কিন্তু এটাকে অনেকটা ক্রোয়ের উপর যে পুরো কালেকশনটা লিখেছেন, somewhere he wants to unsettle the popular belief, popular imagination, সেটাও দেখা যায় যদি আমরা গোটা যে ইয়েটাকে কালেকশনটাকে দেখি। কিন্তু আমরা এখানে যেহেতু একটা পার্টিকুলার পোয়েম পড়বো, সেখানে খুব সম্ভবত আমরা যেটা দেখবো, সেটা তো পোয়েমটা পড়ার সময় দেখবো, সেখানে কতটা হয়েছে এটা, সেটা নিয়ে একটা ব্যাপার আছে। আচ্ছা, হুকস অ্যাকচুয়ালি ইউজেস, আমরা ধরে নিতে পারি, যেটা ব্রডলি বলতে পারি, হুকস ইউজেস দ্য ক্রো অ্যাজ আ সিম্বল টু অ্যাটাক অর্থোডক্স Christianity and basic idea of humanism. So আমরা এটা বলতে পারি
কেন বলতে পারি সেটা পোয়েমটা পড়তে পড়তে আমরা একটু দেখতে পারি, বাট ইন দিস পোয়েম অ্যাকচুয়ালি দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ক্যারেক্টার অফ আ ক্রো ইন আ মিথিক্যাল ম্যানার and portrays the cause of its downfall. আচ্ছা, সো মিথ, মিথ কথাটার সঙ্গে তোরা পরিচিত? মিথ, হ্যাঁ ম্যাম, so what does that mean? মিথ মানে গুজব টুজব, মানে এরকম একটা কিছু। গুজব, মাইথোলজি বলতে গেলে মাইথোলজি বেস কোনো ইয়ে আর কি, হ্যাঁ রীতি বা exactly. কোহিনূর আর একটা আছে, আছে ম্যাম, হ্যাঁ বল। বলছি মিথ, মিথ মানে যে হয়তো কোনো জিনিসটা ঠিক আছে ভুল, কিংবা মানে লোকমুখে প্রচারিত আছে, ঠিক আছে, ওটাকে তো মিথ বলে না? হ্যাঁ ওটা হয়, মানে ধর লোকমুখে প্রচারিত এবং বছরের পর বছর একটা জিনিস লোকে মেনে চলে এসেছে, সেটাকেও মিথ বলা হয়। কিন্তু মানে মেইনলি আমরা যেটা এখানে নেব সেটা হচ্ছে মাইথোলজি থেকে মিথ নেওয়া। মানে মাইথোলজিটাও কিন্তু পপুলার বিলিফের উপর বেস করেই তৈরি। আমরা যে পুরাণের গল্প শুনি বা পড়ি, বা অন্যান্য সমস্ত রিলিজিয়নেই কম বেশি কিছু কিছু গল্প চালু আছে, এবং সেই গল্পগুলোর কিন্তু কোনো যদি আমরা প্রামাণ্য যে ইনফরমেশন যেটাকে বলি প্রুভেন ফ্যাক্টস, সেইগুলো কিন্তু সেটা পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই। সো অল দিস থিংস, অল দিস স্টোরিজ আর বেসড অন দ্য পপুলার ইমাজিনেশন। তো সেইটা কিন্তু আমরা মিথ বলতে আমরা এখানে সেটা ইউজ করব, মাইথোলজি থেকে মিথ কথাটা এসেছে। কোহিনূর আছিস? কোহিনূরকে আর পাওয়া যায় না, আছিস? ম্যাম কোহিনূরের ফোনের স্পিকার মানে খারাপ, হয়তো ওর কথা শুনতেই পাওয়া যায় না। হ্যাঁ 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 ওইটাই হয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি যেটা দেখছি এখানে ক্রোজ ফল, কবিতাটার নামের মধ্যে ফল কথাটা আছে, দেখেছিস তো? ফল। তোরা প্যারাডাইস লস্ট পড়েছিস? পড়েছিলাম কিন্তু ম্যাম সেরকম ভাবে পড়া হয়নি। হ্যাঁ ফলিং এঞ্জেল টাইপের ইয়ে আছে এখানে। এঞ্জেল, আমরা ফল বললে সেই স্যাটার্নস ফল, এই ধরনের এঞ্জেলস ফল আর ফল অফ ম্যান, এইগুলো মানে ভেবে ফেলি আর কি, মানে মনে চলে আসে। তো এখানে আবার ক্লোজ ফল এইটা নিয়ে কবি বলছেন আর কি। এবার সেখানে কি বলছেন, কাইন্ড অফ মিথ, কাইন্ড অফ অরিজিন স্টোরি হ্যাজ বিন ডেভেলপড হিয়ার। ওকে, এর অন্য কোনো অরিজিন পাওয়া যায়নি, মানে আমি অন্তত পাইনি, যেটা টেড হিউজের পোয়েমে আছে। তো আমরা প্রথমে একবার পোয়েমটা জাস্ট রাফলি একবার রিডিং করি কি আছে। When Crow was white, he decided that the sun was too white. He decided it glared much too whitely. He decided to attack it and defeat it. He got his strength up flush and in full glitter. He clawed and fluffed his rage up. He aimed his beak direct at the sun's center. He laughed himself to the center of himself and attacked. At his battle cry, trees grew suddenly old, shadows flattened. But the sun brightened, it brightened and slowly turned charred black. He opened his mouth, but what came out was charred black. Up there he managed, where white is black and black is white, I own. So this is the poem, a very short poem, right? So একদম ফার্স্ট লাইনেই যে পোয়েমটা আমি যেটা বললাম অরিজিন স্টোরি, কেন এটা অরিজিন স্টোরি, ফার্স্টেই কবি কিন্তু শুরু করছেন কি, when crow was white he decided the sun was too white. So crow was white once upon a time, according to Ted Hughes, crow was white, not black.
he decided to the sun was too white. He decided, দেখ এখানে ফার্স্ট লাইনে ডিসাইডেড কথাটা আছে, ঠিক আছে, সেকেন্ড লাইনে ডিসাইডেড আছে, he decided it glared much too whitely. Again he decided to attack it and defeat it. So all these lines have decided. Okay, that means decide মানে কি, decide মানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, that means it's upon the crow who actually finds the sun was too white, as if the whiteness of sun offends the crow much. So the crow is offended. Crow is offended. Why is he is offended? Because the sun is whiter than him. It was the reason of the crow's I'd say irritation. Okay, এই জন্য crow কিন্তু ভীষণ রকমের offended. When crow was white, he decided the sun was too white. He decided it glared much too whitely. মানে ভীষণ ভীষণ মানে ভাবে চমকাচ্ছে, মানে যে সানের যে অ্যাকচুয়ালি the sun's ray is overshadowing the crow. According to crow, the whiteness of crow has been overshadowed by the white glitter of sun. Okay, and that fact is something which crow cannot accept. Okay, he got his strength up flush and in full glitter. He clawed and fluffed his rage up. Clawed হচ্ছে claw কি জানিস? CLAW, claw মানে কি? এই তো পাখির ওই যে পায়ের এটা মুখটা, একদমই তাই। সো হি অ্যাকচুয়ালি ক্লড মানে একেবারে হি ক্লড অ্যান্ড ফ্লাফড হিজ রেজ আপ, ও পুরো নখ একেবারে রেডি আর কি, অ্যান্ড হিজ ফ্লাফড হিজ রেজ আপ, দ্যাট মিনস হি অ্যাঙ্গার্স, হি ইজ রিয়েলি অ্যাংরি অ্যান্ড হি ইজ ইউজিং his rage, his anger to be up, to be to make him aware of the white glare of the sun. Okay, he aimed his beak again thought. He aimed his beak direct at the sun's center. একেবারে সানের সেন্টারে অ্যাটাক করার জন্য ওর বিক এবং ক্ল দুটোকেই ওর রেডি রাখলো। সেন্টার, এখানে দেখ এখানেও একটা সেন্টার আছে, তারপরের লাইন হি নাফড হিমসেলফ টু দ্য সেন্টার অফ হিমসেলফ। এটা হচ্ছে সান সেন্টার, এটা হচ্ছে ক্লোজ সেন্টার। হি নাফড টু দ্য কোর, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। ওকে, একদম সেন্টার, মানে ক্লোজ সেন্টারে কি চলছে তার জন্য সানের সেন্টারে ও অ্যাটাক করছে, অ্যান্ড অ্যাটাকড। সো Crow is attacking sun because of the glitter that sun owns. That means Crow is jealous of sun, তাই তো? Crow is jealous of the sun, right? So he attacked the sun, and then at his battle cry trees grew suddenly old. So the battle is something very formidable one.
is a formidable one and ভীষণ ভয়ঙ্কর একটা যুদ্ধ হচ্ছে and his battle cry actually যুদ্ধটা হচ্ছে কিরকম সেটা বড় কথা না battle cry মানে ও প্রচন্ড চিৎকার করে পুরো সানের উপর যে অ্যাটাক করছে তার থেকেই মানে এতটাই জোরে চিৎকার সেটাতে trees grew suddenly old that means trees turned yellow suddenly old মানে একেবারে মলিন হয়ে গেল যেটাকে বলে old হলে কি হয় it loses its color its green color তাই তো তো হঠাৎ করে এতটাই জোরে চিৎকার করেছে even trees became pale actually shadows flattened so as if the crow eclipsed the sun তাই জন্য শ্যাডো গুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে যেন shadows flattened okay but the sun brightened but in spite of this battle cry the crow's envy all these things and in his attack on the sun brightened nothing would really decrease or decline the glory of sun. It brightened and Crow returned charred black. Crow is burned by the glaring heat of sun and it has been turned to black. Okay. He opened his mouth but what came out was charred black. So he opened his mouth but what came out was charred black যেটা ও নিজের মুখ খুললো এবং মুখ খুলেও যেটা বেরোলো that is also very black so that is also ugly blackness কে যদি আমরা ugliness এর সঙ্গে তুলনা করি that is also full of jealousy full of mean mindedness and what he actually said up there he managed where white is black and black is white I own কি বলছে ওই উপরে যেখানে white is black and black is white I own so এখানে এই যে এই লাস্ট কথাটা না where white is black and black is white I won এর থেকে কোনো কি লাইন মনে পড়ে মানে এই রকম ধরনের কোনো লাইন মানে যেখানে অ্যাকচুয়ালি যে রিয়ালিটিটাকে কোথাও একটা যেন ডিনাই করার চেষ্টা হয়েছে বাইডেনকে নিয়ে তো করেছিলাম ওই হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ঘটনাটা সেটা না ঘটনাটা এটাকে আমি বিয়ের কথা বলছি না মানে ল্যাঙ্গুয়েজটার কথা বলছি না আমি যে ভাবটা সেটার কথা বলছি ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেটার সাথে মিল আছে দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড কায়াসমাস হ্যাঁ এগুলোকে কায়াসমাস বলে ঠিক আছে এগুলোর কথা বলছি না ওরা প্যারাডাইস লস্ট পড়ে থাকলে স্যাটার্নের একটা স্পিচ আছে ওইখানে স্যাটার্ন বলেছিল ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন ঠিক আছে হ্যাঁ মানে আমি এই যে আমি হেরেছি মানে এটা আমার হার নয় কেন তার কারণ আমি হেভেনে আগে সার্ভ করতাম এখন আমি হেলে রাজত্ব করব সো ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন তো এখানে অনেকটা সেই ধরনের একটা লজিক ইউজ করার চেষ্টা করছে ক্রো ডেসপাইট বিং ডিফিটেড বাই দ্য সান হি অ্যাকচুয়ালি reasons that I actually won this battle against the sun because up there black and white are the same white is black and black is white ওইখানে অ্যাকচুয়ালি যেটা হোয়াইট সেটা ব্ল্যাক আর ব্ল্যাক যেটা সেটা হোয়াইট তো সান এখন হোয়াইট থাকলে আমি যদি কালো হই হ্যাঁ ব্ল্যাক হই তাতে কিছু এসে যায় না কারণ অ্যাকচুয়ালি আমি ওখানে জিতেছি তাই
তাই জন্য ওখানকার যেটা হোয়াইট মানে ব্ল্যাক সেটা আমি এখন, আর ওখানকার যেটা ব্ল্যাক যেটা সান সেটা মানে দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি I mean strange logic which the defeated side can cite actually. The defeated side can give in support of his fall. Actually এইটা হচ্ছে ব্যাপার, মানে এখানে ভীষণ একটা অদ্ভুত এক্সকিউজ where white is black and black is white, I won. So he is not looking at his defeat as a defeat. He considers that he has won the battle with the sun. কিন্তু সবাই কি দেখছে? সবাই দেখছে যে ক্রো ওই সানের যে চরম যে হিট তাতে পুড়ে গেছে। ক্রোর যে এনভি, সে যে জেলাসি অ্যাকচুয়ালি সেটাই ওকে যেন পুড়িয়ে দিয়েছে। সো এখানে কিন্তু দ্য ক্রোজ I would say crow's hubris has been highlighted. শুনেছি সেই কথাটা, হিউব্রিস? আমি শুনেছিলাম ফার্স্ট সেমিস্টারে শুনেছিলি? কি কি ছিল মনে আছে সেটা? অহংকার সব টাইপের কিছু একটা হবে। Actually, hubris is a Greek concept, and hubris means excessive pride in himself. ঠিক আছে? This is a kind of hamartia. ঠিক আছে, যেটা ট্রাজিক ফ্ল বলি আমরা। So hubris is responsible for Crow's fall. Crow was white, but he was not happy with that color. Why? Because he sees that sun is whiter than himself. So because of that, he actually attacked sun. আচ্ছা, এখানে বারবার ক্রোকে কি বলে বলা হচ্ছে? হি, রাইট? তাই না? ক্রোকে কি কি ক্রোর এগেইনস্টে কি ধরনের কি ধরনের প্রোনাউন ব্যবহার করা উচিত ছিল বলে তোর মনে হয়, তোদের মনে হয়? হ্যাঁ, এটা পার্সনিফাই করেছে নাকি ম্যাম? হ্যাঁ, পার্সনিফাই বলতে পারিস, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুই আরো মানে এক্সাক্ট ওয়ার্ড ইউজ করতে চাস, দেন ইট ইজ কল্ড একটা ওয়ার্ড আছে, অ্যানথ্রোপোমরফিজম। অ্যানথ্রোপোমরফিজম, ঠিক আছে? আচ্ছা, পার্সনিফিকেশন আর অ্যানথ্রোপোমরফিজমের মধ্যে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। পার্সনিফিকেশনে কি হয়? পার্সনিফিকেশনে যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা এই ধরনের কোনো ক্রিয়েচারকে কোনো হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হয়, তাই তো? হক রোস্টিংয়েও আমরা যেটা দেখেছি, মানে মোটামুটি কোনো একটা কিছু বললেই যদি দেখা যায় যে সেটা হিউম্যান বিইংসরা করে থাকে, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। মানে both actually ascribes anthropomorphism and personification both ascribe human qualities to inanimate or living things like animals or anything like that, and other inanimate objects. But there is a difference. The attribution of human characteristics or behaviors to an animal object or god
এইটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোমরফিজম। মানে আমি বলতে চাইছি, যদি কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা ক্রিয়েচার হিউম্যানলি বিহেভ করে, হিউম্যানের মতো বিহেভ করে, সেইটাকে কিন্তু অ্যানথ্রোপোমরফিজমই বলে। কিন্তু পার্সনিফিকেশন, দ্য অ্যাট্রিবিউশন অফ আ পার্সোনাল নেচার or human characteristics to something non-human, or the representation of an abstract quality in human form হলে তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। মানে ধর কোনো একটা অ্যাট্রিবিউট, কোনো একটা কোয়ালিটি যেটা হিউম্যানের মধ্যে আছে, সেটা যদি কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা কাউকে দেওয়া হয়, সেখানে কিন্তু সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। কিন্তু পুরোটাই যদি বিহেভ করে হিউম্যানের মতো, মানে অ্যানথ্রোপোমরফিজম অ্যাকচুয়ালি লিটারাল, মানে স্পিকিং অ্যানিমালস or objects who talk, think or behave like humans are all anthropomorphic। তখন কিন্তু মানে পুরোটাই এ টু জেড পুরোটাই বিহেভ করছে। পুরো দেখবি সেই মোরাল ইসপের যে গল্পগুলো, সেইগুলোতে পুরো ইয়েরা কথা বলছে, অ্যানিমালরা কথা বলছে, দ্যাট ইজ কল্ড অ্যানথ্রোপোমরফিক, সেটাই লিটারালি। আর পার্সনিফিকেশন অনেকটা ফিগারেটিভ, মানে একটু অর্নামেন্টাল। মানে যখন মানে অনেক সময় দেখা যায় যে মানে কোনো কিছু একটা কাজ করছে না, মনে হচ্ছে যেন, ধর তুই পরীক্ষা দিতে গেছিস, পরীক্ষার খাতাটা যেন তোকে ঘৃণা করছে, এইরকম দেখতে পাচ্ছিস, মানে তখন ওটাকে পার্সনিফাই করে দিলি তুই পরীক্ষার খাতাটা। কিন্তু পুরোপুরি মানে ওটা তো কথা বলতে পারছে না, হ্যাঁ, পরীক্ষার কোশ্চেনটা যেন তোকে মানে হেট করছে, মানে তোর কোনোটাই হচ্ছে না। তো তখন তুই ওই হিউম্যান অ্যাট্রিবিউটটা ওর উপর আরোপ করলি, তো তখন সেটা কিন্তু পার্সনিফিকেশন হলো। ঠিক আছে, অ্যানথ্রোপোমরফিজম কিন্তু পুরোপুরি যে স্পিকিং অ্যানিমাল ওগুলোকে বলে অ্যানথ্রোপোমরফিজম। এখানেও কিন্তু প্রোকে অ্যানথ্রোপোমরফিজমই বলা হয়, প্রোর ক্ষেত্রে যেটা ঘটেছে, তার কারণ পুরোপুরি এটা পুরো হিউম্যানের মতন বিহেভ করছে, তাই না? এখানে হি কথা, মানে হিও ইউজ করা হয়েছে, তাই না? তো যাই হোক, এটাকে অ্যানথ্রোপোমরফিজম বলে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি আমরা এই পোয়েমে, দ্য ল্যাঙ্গুয়েজটা ঠিক কেমন, কি মনে হয় তোদের? এটা কি খুব ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, না হলে আমরা পড়তামই না। ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? এটা অ্যাকচুয়ালি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তার কারণ হচ্ছে এখানে পুরো ডিরেক্ট স্পিচ ইউজ করা হয়েছে। ঠিক আছে, লাস্ট লাইনটা দেখ, where white is black and black is white I won, he said up there he managed, where white is black and black is white I won। সো এখানে পুরোপুরি একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, ডিরেক্ট স্পিচ আছে। ডিরেক্ট স্পিচ থাকার জন্য এটাকে আমরা ইনফর্মাল বলছি মূলত, ডিরেক্ট স্পিচ আছে। ওকে, আচ্ছা, and the mood of the poem begins of being positive। একদম মুডটা প্রথমেই যেটা, as the crow believes that he can attack the sun, মানে crow is quite confident here। একটা মানে অদ্ভুত কনফিডেন্স কাজ করছে এখানে। আমরা আগের দিনও দেখেছি হক ইজ অলসো কনফিডেন্ট ক্রিয়েচার, তাই তো? হকের কথা যদি বলি, তো আমরা যখন টেডিউস ক্রো লিখছেন, তখন উনি বলছেন উনি হকের ইমেজারি থেকে বেরিয়ে এসে ক্রোয়ের ইমেজারিতে ঢুকেছেন আর কি। হ্যাঁ, মানে হি অ্যাকচুয়ালি রিজেক্টস হক, মানে হি রিজেক্ট বলবো না, হি অ্যাকচুয়ালি গেভ আপ হক অ্যান্ড টেকস আপ ক্রো। ওকে, তো এখানেও কিন্তু ক্রো ইজ কোয়াইট কনফিডেন্ট, আদারওয়াইজ হি কুড নট অ্যাটাক সান। মানে স্যাটার্নের মধ্যেও এই কনফিডেন্সটা কিন্তু ছিল। তো কিন্তু যে পজিটিভ মুডটা যদি কনফিডেন্সের ইয়েতে দেখি, কনফিডেন্সের পার্সপেক্টিভে দেখি, তাহলে এই পজিটিভ মুডটা কিন্তু আস্তে আস্তে নেগেটিভ মুডে টার্ন করছে, যখন সান অ্যাকচুয়ালি ওভার পাওয়ারস হিম। মানে
এই যে সেন্টার কথাটা ইউজ হয়েছে না দুবার, যে সানের সেন্টার, ক্রোর সেন্টার, অ্যাকচুয়ালি ক্রো wanted to be the center of the creation. সেন্টার হতে চেয়েছেন, সানকে সরিয়ে দিয়ে সেন্টার হতে চেয়েছে ক্রো। সো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অনেকটা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে। আর একটা জিনিস যে এখানে কিছু টেকনিক ইউজ করা হয়েছে, যে যেটা হচ্ছে যেমন রিপিটেশন হয়েছে, তাই না? রিপিটেশন কোথায় হয়েছে, যেমন ধর আমি প্রথমেই যেটা বলছিলাম ডিসাইডেড, ডিসাইডেড কথাটা 3 বার ইউজ হয়েছে। ডিসাইডেড মানে কি, অ্যাকচুয়ালি ইট রিফ্লেক্টস ক্লোজ মেন্টালিটি। ডিসাইডেড মানে হঠাৎ করে তো ভালোই ছিল, হোয়াইট ছিল, হঠাৎ করে ওর সানকে দেখে হিংসে হলো। সান অফেন্ডস ক্রো, why? Because of its glitter. Crow has not been endowed with such white attributes, okay, as the sun. তো ওটা দেখে হঠাৎ করে হিংসে হলো। তো রিপিটেশন, এই যে বারবার রিপিট করছেন না, এই যে ডিসাইডেড ডিসাইডেড ডিসাইডেড, বা পরবর্তীতেও এই যে সেন্টার সেন্টার, দুবার সেন্টার কথাটা ইউজ হয়েছে। এই যে চার্ড ব্ল্যাক, এখানেও চার্ড ব্ল্যাক ইউজ হয়েছে, এখানেও চার্ড ব্ল্যাক ইউজ হয়েছে। তো অ্যাকচুয়ালি দিজ আর ফর দ্য সেক অফ এমফ্যাসিস, ফর দ্য সেক অফ এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে বারবার। আচ্ছা, এখানেও একটা এনজামমেন্ট আছে। এনজামমেন্ট মানে আগের দিন বলেছিলাম আমি, আগের দিন যে কথাটা এনজামমেন্ট, এনজামমেন্ট মানে কি, আগের দিন আমরা কি বলেছিলাম বলতো, মনে আছে? হ্যালো ম্যাম, ভুল হতে পারে, কিন্তু এই একটা মানে স্ট্যান্ডার লাইনটা আর কি পরের স্ট্যান্ডার সাথে ইয়ে হবে, মানে এই না, স্ট্যান্সা ঠিক নয় রে, স্ট্যান্সা নয়। ব্যাপার হচ্ছে যে দেখ, প্রত্যেকটা লাইন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, হ্যাঁ, কিন্তু এনজামমেন্ট বলতে পরের লাইনেও সেই থটটা কন্টিনিউ হচ্ছে, ফুল স্টপ নেই। দেখ দেখ ফার্স্ট লাইনটা দেখ, when crow was white he decided the sun was too white, stop, ঠিক আছে? he decided it glared much too whitely, stop. he decided to attack it and defeat it, stop. এইভাবে দেখ সবগুলোতে একটা করে ফুল স্টপ আছে, প্রত্যেকটা লাইনের লাস্টে ফুল স্টপ আছে, কিন্তু এনজামমেন্ট আছে একটা, এটা হচ্ছে he knocked himself to the center of himself and attacked. বোঝা গেছে কথাটা? মানে পরের লাইনেও ওইটাকে কন্টিনিউ করছে, কন্টিনিউশনটা হবে। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউয়েশনটা হবে। তো এই যে এই এনজামমেন্টটা এখানেও ইউজ হয়েছে, এর আগেরটাতেও আমরা একটা এনজামমেন্ট পেয়েছি, এখানেও আমরা একটা এনজামমেন্ট পাচ্ছি। তো এইখানেও অ্যাকচুয়ালি এই এনজামমেন্ট, আচ্ছা, আর একটা এনজামমেন্ট আছে এখানে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানেও মানে যদি এখানে ফুল স্টপ নেই, তাও এই এনজামমেন্টটা অনেকটা কি বলবো, স্বয়ং সম্পূর্ণ। মানে এই এনজামমেন্টটা যদি না থাকতো, ধর এখানে হি লাফট হিমসেলফ টু দ্য সেন্টার অফ হিমসেলফ দিয়ে ফুল স্টপ দিত অ্যান্ড অ্যাটাক, তাও ব্যাপারটা দাঁড়িয়ে যেত। কিন্তু তারপরের যে লাইনটা দেখ, সেটা হচ্ছে যে at his battle cry trees grew suddenly old, দিয়ে কমা আছে একটা, দেখেছিস? shadows flattened, এইটা অ্যাকচুয়ালি এনজামমেন্ট, আগেরটা নয়, এইটা অ্যাকচুয়ালি এনজামমেন্ট। at his battle cry trees grew suddenly old, shadows flattened, মানে পুরো যে এক্সপ্রেশনটা এইটা একটা লাইনে শেষ হয়নি, এই নেক্সট লাইনেও এটা কন্টিনিউড হয়েছে। সো দিস ইজ কল্ড এনজামমেন্ট।
মানে এক্সপ্রেশনটা কমপ্লিট করতে গিয়ে নেক্সট লাইনেও গেছেন, কিন্তু এখানে পুরো পোয়েমটার মধ্যে এই ধরনের লাইন কম আছে। হ্যাঁ, বেশিরভাগ লাইনই কিন্তু আগের হক রোস্টিং এ তো ভীষণই ছিল, যেটা একদম প্রত্যেকটা লাইনের লাস্টে একটা করে ফুল স্টপ, রাইট? তো এখানেও এনজামমেন্ট কয়েকটাই আছে, শুধু একটা নয়। এই এনজামমেন্টটা বেশি কি বলবো সিগনিফিক্যান্ট, বিকজ it actually reflects how Crow attacked on Sun and tried to assert his own dignity, his own existence, right? Assertion of existence, assertion of his oath here for the crow is necessary. So assertion of his oath is not a very great crime, কিন্তু কোনটা very negative সেটা কি? Because crow actually was jealous of the sun because of his envious nature, ঠিক আছে? তো এইটা এক ধরনের কি বলবো ল্যাঙ্গুয়েজ ইউজেজ অফ ফর্ম বলতে পারিস, যেটাতে, এবং এটা যেহেতু একটা মডার্ন পোয়েম, ইট হ্যাজ নো সেট রাইম স্কিম, হ্যাঁ, ফ্রি ভার্স ইউজ করা হয়েছে। আর এই যে এই বারবার হি কথাটা ইউজ করা হচ্ছে, দিস ইজ কল্ড অ্যানাফোরা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ডিরেক্ট স্পিচ আছে লাস্টে, আপ দেয়ার হি ম্যানেজড কথাটা উচ্চারণ করে, ম্যানেজ কথাটা কেন উচ্চারণ করা হয়েছে? হি সামহাউ ম্যানেজড টু ব্রিং ফোর্থ আ কাইন্ড অফ লজিক। ওকে, ওর মনে হয়েছে এটা লজিক্যাল, সেই জন্য ও যেটা প্রোভাইড করছে। অ্যান্ড দিস ইজ আ ভেরি ফাস্ট। হ্যাঁ, বল। মাইথোলজি বেসড তো এটা, মানে ক্রিশ্চিয়ান মাইথোলজি বেসড? না, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে হয় সেটা হচ্ছে যে যেহেতু খ্রিশ্চান মাইথোলজি বেসড কি না এইটা নিয়ে একটা মানে কি বলবো স্টাডি করা উচিত। স্টাডিও হয়েছে, কিন্তু আমি যতগুলো এই পোয়েমের ওপর লেখা পড়েছি তাতে কিন্তু এই যে স্টোরিটা যেটা দেওয়া আছে না, সেইটার খুব বেশি কিছু ভ্যালিডেশন পাওয়া যায়নি, ঠিক আছে? এটা আমরা ধরে নিতে পারি যে পোয়েটস ইমাজিনেশন। According to poet's imagination, this is a kind of origin story. How Crow turned into a black bird. Was turned into a black bird. So এটা বলতে পারিস যে পোয়েটেরই হয়তো এটা the poet designed this kind of story. বুঝেছিস? মানে মাইথোলজিক্যাল যে খুব বেশি এর ক্রোর মিথিক্যাল ইম্পর্টেন্স বলতে ক্রোকে একটা মানে কি বলবো ইল ওমেনের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়। ক্রো ইজ অ্যান ইল ওমেন, এইটা মিথিক্যাল ব্যাপার। কিন্তু এই যে স্টোরিটা এখানে বলা হয়েছে যে এই কারণে এটা হয়েছে, তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি এর ভ্যালিডেশন নেই, এর কোনো আমাদের এখানে যেমন ইয়েটা আছে যে ওই লঙ্কা পোড়াতে গিয়ে হনুমানের মুখ পড়ে গেছিল, তারপর থেকে বাদর বা হনুমানের মুখ লাল বা কালো, ওই ধরনের ব্যাপারটা হলো। হ্যাঁ, সেটাই। অ্যাকচুয়ালি মানে ক্রো ইজ হ্যাজ আ কাইন্ড অফ ভেরি সিগনিফিক্যান্ট প্লেস ইন হিজ ইমাজিনেশন। হ্যাঁ, তো সেইটা কিন্তু মানে টেড হিউক্সের ইমাজিনেশনে এই অ্যানিমাল ইমেজারিগুলো না, বার্ড ইমেজারি, অ্যানিমাল ইমেজারি, উনি ফক্সকে নিয়েও পোয়েম লিখেছেন, উনি এই ধরনের পোয়েম লিখেছেন বহু। হককে নিয়ে লিখেছেন, সেটা তো আমরা আগের দিনে দেখেছি। এটাতে ক্রোকে নিয়ে লিখেছেন, ক্রো এর উপর পুরো কালেকশন আছে ওর। হ্যাঁ, হকের উপরেও আছে, হক ইন দ্য রেন। হ্যাঁ, তো এই ধরনের যে অ্যানিমাল ইমেজারিগুলো সেগুলো কিন্তু ওকে খুব ভাবাতো আর কি। তো সেইটাই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই ক্রোজ ফল বলতে ইট অ্যালিউডস টু দ্য স্যাটার্নস ফল।
crow is here associated with something devilish. Okay, সেটা আমরা ধরে নিতে পারি। অ্যান্ড ক্রোজ ফল যে ইয়েটা ইউজ করা হয়েছে, টাইটেলটা ইউজ করা হয়েছে, ইট অ্যাকচুয়ালি সাজেস্টস হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। That means this is a story how crow actually fell from that height. যখন ও হোয়াইট ছিল তারপরে এটা ব্ল্যাক হয়ে গিয়েছে, এই ধরনের একটা জিনিস আর কি। মানে ফার্স্ট 4 লাইনে যেটা হয়েছে সেটা হচ্ছে টেডিউস ইজ রেফারিং নট টু এনি অর্ডিনারি ক্রো। হ্যাঁ, মানে when crow was white he decided the sun was too white, he decided it glared much too whitely, he decided to attack and defeat it, he got his strength up flush and in full glitter। এখানে কিন্তু কোনো অর্ডিনারি ক্রোর কথা যেন বলছেন না, as if a mythological crow which is not black and it has a kind of white feathers, so metaphorical use হয়েছে এখানে হোয়াইট যে এটা এখানে হোয়াইটও দেখ অনেকবার ইউজ হয়েছে, হোয়াইট টু হোয়াইটলি। ওকে, এই যে হোয়াইট কথাটা ইউজ হয়েছে, দিস হোয়াইট ওয়ার্ড হ্যাজ অলসো মেটাফরিক্যাল সিগনিফিকেন্স, মেটাফর হিসেবে ইউজ হয়েছে, অ্যাজ ইফ যখন হোয়াইট ছিল তাহলে ক্রো ওয়াজ ইন আ ভেরি পিওর স্টেট। ঠিক আছে, হোয়াইটটাকে যেহেতু আমরা পজিটিভ সামথিং এর সাথে তুলনা করি, তো এটা মানে পিওর স্টেটও বোঝায় আর কি ক্রোর। কিন্তু সেই পিওর স্টেটে থাকতে থাকতে হঠাৎ করে ক্রোর যেন মনে হলো সান ওয়াজ বিমিং ব্রাইটার দ্যান হিমসেলফ, than its own feathers. So he became angry and he became offended and he attacked the sun. And the thought of defeating the sun actually এই যে এই ব্যাপারটাই কিন্তু is actually related to the fall of Saturn. Okay, এই ব্যাপারটাই কিন্তু ফল অফ স্যাটার্নকে সিগনিফাই করে। যে সান সিগনিফাইজ গড হিয়ার। ওকে, তো সেইটা একটা বলতেই পারি আমরা। আর একটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্রো সিগনিফাইজ দ্য স্টেট অফ ক্রো সিগনিফাইজ ওভার অ্যাম্বিশন, যেটা আমরা ম্যাকবেথের ক্ষেত্রেও দেখেছি, তাই না? That means this fall has a kind of hamartic, hamartia, hubris, all these things associated with this fall. এটা বলতে পারি আমরা। তো he was under the crow was under a kind of spell of temporary but powerful emotion which we may call over ambition. So the crow pointed his beak towards the sun and flew with full force to replace its position. মানে সানের জায়গাটা ওকে নিতে হবে, এই জায়গাটাই কিন্তু ক্রো এর প্রবলেম আর কি। That means sun is the center of universe, crow wanted to become the center of universe, এটা হচ্ছে ব্যাপার। তো এটা একটা জিনিস। আর লাস্ট ফিউ লাইন্সে, লাস্ট কয়েকটা জায়গায় অ্যাকচুয়ালি দ্য পোয়েট প্রেজেন্টস দ্য এফেক্ট অফ ওভার অ্যাম্বিশন। Crow had returned after the defeat. Crow had returned to its place and his feathers were charred black. এই যে বলছে না চার্ড ব্ল্যাক মানে হচ্ছে পুরো কালো হয়ে যাওয়া, যেটা হনুমানের ক্ষেত্রেও হয়েছিল। He opened his mouth but what came out of it was also charred black. এইটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্লাইন্ড অ্যাম্বিশন burnt his purity also. So blind ambition burnt the
পিওরিটি, যেটা ওই হোয়াইটনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল, তাই তো? তো ব্লাইন্ড অ্যাম্বিশন বার্নস দ্য পিওরিটি অফ দ্য ক্রো। তো তাই জন্য ওর মুখ থেকে যেটা বেরোনো সেটাও হচ্ছে চার্ট ব্ল্যাক। আর লাস্টের যে কথাটা, where white is black and black is white, I won, this line is significant with respect to the theme of the poem. সব থেকে সিগনিফিক্যান্ট লাইন, কারণ যে থিমটা না, I mean, though his outer appearance had changed for his act of presumption, his basic থিঙ্কিং রিমেইনস দ্য সেম। মানে যেটা ধরে নিয়েছিল যে আই অ্যাম দ্য বেস্ট, সো আই হ্যাভ টু বি দ্য মোস্ট বিমিং creature of this universe, most beaming center of this, glittering center of this universe, সেইটা কিন্তু ওর কাছে একদম সেম আছে। outer appearance has been changed, but his inner I'd say inner world remains the same. মানে এই যে ডিফিটটা কিন্তু ওর যে কি বলবো রিয়ালাইজেশনটা সেইটা আনতে পারেনি। So this statement is in a kind of এই যে লাস্ট স্টেটমেন্টটার কথা বলছি আমি, মানে সব থেকে ইম্পর্টেন্ট তো ওই লাইনটা, কারণ এই লাইনটা নিয়ে কোশ্চেন আসতেই পারে, where white is black and black is white, I won. This is a kind of diabolic statement. কেন ডায়াবলিক স্টেটমেন্ট বলছে? তার কারণ হচ্ছে দিস ডায়াবলিক একটা ব্যাপার আছে। ডায়াবলিক মানে কি? ডায়াবলিক মানে কি জানিস তোরা? ওকে, ডায়াবলিক মানে হচ্ছে বিলঙ্গিং টু অলসো ইভিল টু রিকল দ্য ডেভিল, মানে কোনো কিছু ডেভিলিশ বলতে, মানে স্যাটানের সঙ্গে অ্যাসোসিয়েটেড, বুঝেছিস তো? মানে খুব খারাপ, ডেমনিক বলতে যেটা বোঝায় সেটাকেই ডায়াবলিক বলে, খুব ভয়ঙ্কর রকমের খারাপ আর কি। And it has something diabolic in itself because it resonates the Saturn's argument, ওই যে আর্গুমেন্টটার কথা বলছিলাম যে all is not lost, Saturn এরকম একটা আর্গুমেন্ট দিয়েছিল after his defeat, he said all is not lost, what though the field be lost, all is not lost, এই ধরনের একটা কথা, যে হেরেছি তো কি হয়েছে, কিচ্ছু হারায়নি আমাদের, মানে আমরা এখানে মানে রাজত্ব করব, আমরা তো হেভেনে দাসত্ব করতাম। So Saturn actually tried to convince the angels with similar equivocal statement. Equivocal মানে এই যেগুলোর মানে দুরকম মিনিং আছে, ঠিক আছে? And thus actually Hooks here not only depicts the physical change of the crow but also presents its inner transformation, যেটা ওই পিওর স্টেট থেকে যে একটা ইমপিওর স্টেটে চলে গেল বিকজ অফ ওভার অ্যাম্বিশন, সেইটা কিন্তু এখানে হুকস দেখিয়েছেন থ্রু দ্য পোয়েম ক্রোজ ফল। ঠিক আছে, এই হচ্ছে পোয়েমটা, ভীষণই ছোট পোয়েম, বাট ইট হ্যাজ সাম কাইন্ড অফ মেটাফরিক্যাল সিগনিফিকেন্স। ওকে, বোঝা গেছে? বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই দুটো পোয়েম ছিল বোধহয় তোদের টেড হিউজের ওই পেপারটাতে, দুটোই হয়ে গেল মোটামুটি। আমি দেখছি এর রিলেটেড কিছু পাওয়া গেলে আমি দিয়ে দেবো, গুগল ক্লাসরুমেই দিয়ে দেবো। আর আরেকটা কথা তোদের যেটা বলার সেটা হচ্ছে খুব সম্ভবত বলছি, মানে এটার কোনো এখনো খুব একটা ভ্যালিডিটি আছে কিনা আমি জানি না, নভেম্বরের এন্ডে তোদের সেমিস্টার এন্ড এক্সাম হতে পারে, মানে আগের সেমিস্টারে তোদের
বুঝেছিস, মানে ফোর্থ সেমের ওদের ক্ষেত্রে হয়তো কি হবে ম্যাম, অনলাইনে না অনলাইন? এইটা এখনো কিচ্ছু বলা যাচ্ছে না। আমি একটা কলেজের নোটিশ দেখেছি, সেই জন্য বলছি কাঁচরাপাড়া কলেজে এরকম একটা নোটিশ হয়েছে, ঠিক আছে, যে যেখানে এমার্জেন্সি বেসিসে ফোর্থ সেমিস্টারের সিলেবাস, মানে ফোর্থ সেমিস্টার বা যাদের সেকেন্ড সেমিস্টার ছিল তাদের সেই সিলেবাসগুলো কমপ্লিট করার কথা হয়েছে, যে বলেছে আর কি, কারণ হচ্ছে নভেম্বর এন্ডে দেয়ার ইজ আ পসিবিলিটি অফ সেমিস্টার এন্ড এক্সাম, এইটা বলা হয়েছে। এবার তাহলে তো ফিফথ এক্সাম ডিসেম্বরের দিকে নিয়ে যায়। সেইটা তো বোঝা যাচ্ছে না কিছু, কি করতে চাইছে এরা। এখন থার্ড ইয়ারের যেমন এক্সামটা হচ্ছে, কিভাবে হচ্ছে জানিস তো? অফলাইন, অনলাইন ম্যাম। অনলাইনও ঠিক না, হ্যাঁ অনলাইনও ঠিক না, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সাম ধর 12টা থেকে হলে 11টা থেকে ওরা কোশ্চেনটা পাবে আর কি ওয়েবসাইটে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, তারপর ওদের এক্সাম দেওয়ার পরে আরও 2 ঘন্টার সময় দেওয়া হবে, বাড়ি থেকে এক্সাম দেবে, তারপর 2 ঘন্টার মধ্যে ওইটা ইয়েতে ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, যেটাতে কলেজ বলছে, তো সেই ধরনের আর কি মজা ওরাই মেরে নিল ম্যাম, মজা নিল তো যাই হোক, একটা ইয়ার বেঁচে গেল ওরা। হ্যাঁ